নমস্কার বন্ধুরা, আমি সুকৃতি রঞ্জন বিশ্বাস এসআরবি মুক্তি ইউটিউবের পক্ষ থেকে আজকে একটা অন্য ধরনের বিষয় নিয়ে আমি ভিডিও করব। আমি জানি আপনারা যারা আমার এই ভিডিওগুলো দেখেন তারা সাধারণত উদ্বাস্তু আন্দোলন সম্পর্কে আগ্রহী যারা তারাই বেশি করে ভিডিওগুলো দেখে থাকেন। ফলে আমি জানি না এই বিকল্প ধরনের একটা ভিডিও আপনাদের কেমন লাগবে। আমি ভিডিওটা করতে চাইছি খানিকটা ইতিহাসের প্রেক্ষাপটে কিছু কথা আজকে আপনাদের সামনে বলতে চাইছি। আমি এই কথাগুলো বলছি এই কারণে যে ঠিক এই সময়ে একটা বিষয় খুব আলোচিত বিষয়, সেটা হলো পশ্চিমবঙ্গের স্রষ্টাকে, পশ্চিমবঙ্গের সৃষ্টির তারিখ কত, কে পশ্চিমবঙ্গ সৃষ্টি করেছিলেন। একটা অংশের মানুষ দাবি করেন যে শ্যামাপ্রসাদ মুখার্জি হলেন পশ্চিমবঙ্গের স্রষ্টা, আবার অন্যেরা তার বিরোধিতা করেন। বাংলা ভাগ, এই বাংলা ভাগের যে ইতিহাস তার সঙ্গে এই প্রশ্নগুলো জড়িত। আবার এর সঙ্গে এই বাংলা ভাগ প্রক্রিয়ার বা দেশভাগ প্রক্রিয়ার অন্তিম লগ্নে, এই ভাগাভাগির প্রাক মুহূর্তে একটা খুব বড় ঘটনা ঘটে, সেটা হলো গ্রেট ক্যালকাটা কিলিংস, কলকাতা হত্যাযজ্ঞ, 1946 সালের দাঙ্গা। এই সব বিষয়গুলো নিয়ে, এই দাঙ্গার বিষয়গুলো নিয়েও 46 সালের দাঙ্গাটা নিয়েও শুনেছি একটা সিনেমাও তৈরি হয়েছে। এই সমস্ত বিষয়গুলো, এই যে আগামী বছর যে ইলেকশন হবে তার প্রেক্ষাপটে এই ইতিহাস, এই ঘটনাক্রম নিয়ে একটা প্রচার আন্দোলন, পাল্টা প্রচার, এইটা শুরু হয়েছে। আমি তার প্রেক্ষাপটে আমার এই বক্তব্য, আমার যে কথা, সেটা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিতে চাই। এবং এইটা একেবারে অপ্রাসঙ্গিক বিষয় তা নয়। অপ্রাসঙ্গিক বলতে আমি উদ্বাস্তু আন্দোলনের সাথে একেবারে অপ্রাসঙ্গিক এরকম কিন্তু আমি মনে করি না। কারণ আমাদের এই যে উদ্বাস্তু যারা বাংলাদেশ, পূর্ব পাকিস্তান থেকে এসেছেন, তাদের সঙ্গে এই পুরো ঘটনাগুলো যেগুলো আমি আলোচনা করলাম এইগুলো জড়িত। যে কারণে গোটা বিষয়টা সম্পর্কে একটা পরিষ্কার ধারণা করতে গেলে এই বাংলা ভাগ নিয়ে দুবার আন্দোলন হয়েছে, আন্দোলন পাল্টা আন্দোলন, সেটা দুবার হয়েছে। 1905 সালে একবার হয়েছিল, আবার 1947 সালের দেশভাগ, বাংলা ভাগকে কেন্দ্র করে তারও 10-12 বছর আগে থাকতে আন্দোলনটা শুরু হয়েছিল। এবং তারপরে এসে এই কলকাতা হত্যাযজ্ঞ। ফলে এই গোটা বিষয়টা যদি একটা পরিষ্কার ধারণা থাকে, তাহলে উদ্বাস্তু মানুষ এবং উদ্বাস্তু সমস্যা সম্পর্কে একটা পরিষ্কার ধারণা হয় বলে আমার মনে হয়েছে। যে কারণে আমার এই আজকের এই ভিডিও, এবং আমি এই ভিডিও পরপর 5টা-6টা ভিডিও করব। একই বিষয় পরপর 5-6টা ভিডিও করতে হবে, তা না হলে বিষয়টা পরিষ্কার হবে না বলে আমার ধারণা। তারই প্রথম অংশ আমি আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। দেখুন, বাংলা ভাগ বললে আমাদের সবার আগে যেটা মনে পড়ে
এবং সেটা আলোচনার মধ্যেও মাঝে মধ্যেই আসে। সেটা হলো 1905 সালের বাংলা ভাগ। যারা বলছেন যে পশ্চিমবঙ্গের স্রষ্টা শ্যামাপ্রসাদ, যদি এইভাবে যদি ভাবি, তাহলে কিন্তু 1905 সালে যে বেঙ্গল প্রেসিডেন্সি, বাংলা ভাগের পর বা ওই বাংলা ভাগের পরে যে অংশে আমরা আজকে বসবাস করি, অথবা ওপারে যে অংশ পড়ল, এই বাংলা ভাগের পরে পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ, মানে পূর্ববঙ্গ, এবং এই যে বেঙ্গল প্রেসিডেন্সি, তার স্রষ্টা কিন্তু কার্জনই এটা ঘোষণা করেছিলেন, তৈরি করেছিলেন। আপনারা জানেন 1905 সালে যে বঙ্গভঙ্গ হয়েছিল, সেটা দীর্ঘস্থায়ী হয়নি। পাল্টা আন্দোলন, পক্ষে আন্দোলন, বিপক্ষে আন্দোলন, এগুলো হয়েছিল। হওয়ার পরে 6-7 বছরের মধ্যে ওই বাংলা ভাগ আবার রদ হয়ে যায়, আবার পূর্বের অবস্থায় ফিরে আসে। তো সেটা সম্পর্কেও আমাদের একটা ধারণা থাকা দরকার। সেই ধারণাটা থাকলে আমরা অনেকটা বুঝতে পারবো যে এসব কেন হয়েছে, কারা এটা চেয়েছিলেন, কারা চাননি, কী উদ্দেশ্য, এসব ব্যাপারগুলো তাহলে খানিকটা পরিষ্কার হবে। দেখুন, 1905 সালে যে বঙ্গভঙ্গ হয়েছিল, মানে প্রেসিডেন্সি বা বেঙ্গল প্রেসিডেন্সি দুটো ভাগে ভাগ হলো। একটার নাম করলো পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ, মানে এখনকার বাংলাদেশ, তার সঙ্গে আসাম প্রদেশ। আর একটা অংশ, বাকি যে বাংলা, সেটা থেকে গেল। এই বাংলা ভাগ করার জন্যে ইংরেজ গভর্নমেন্ট যেটা বলল, ইংরেজ গভর্নমেন্ট বলল যে একটা বিশাল প্রদেশ এবং নদী নালা, খাল বিল, এইসব দিয়েই পরিপূর্ণ। ফলে এত বড় একটা প্রেসিডেন্সিকে শাসন কার্যের স্বার্থে, উন্নয়নের স্বার্থে, যোগাযোগের স্বার্থে এইটাকে বিভক্ত করা প্রয়োজন। প্রশাসনের স্বার্থে এটা বিভক্ত করা প্রয়োজন, এইটা ছিল ইংরেজদের কথা। এখন এইটা সেদিনকার যারা বাংলার অধিবাসী, দুই বাংলারই, তার একটা বড় অংশ বা অর্ধেক অংশ ধরুন, বা তার সামান্য কম বেশি, এই মানুষেরা এই যুক্তিটা মানেননি। তারা বললেন যে না, এই কারণে বাংলা ভাগ করা হয়নি। তারা বললেন যে এটা হলো আমাদের বাংলা মায়ের সব ব্যবচ্ছেদ। আমরা যে বাঙালি জাতি, বাংলা আমাদের মা, তাকে দ্বিখণ্ডিত করা হলো। এবং এটার বিরুদ্ধে, এরকম যারা মনে করলেন, তারা এটার বিরুদ্ধে আন্দোলন শুরু করলেন। এবং আপনারা জানেন, এই আন্দোলন যারা শুরু করেছিলেন, মূলত হিন্দুদের মধ্যে যারা ভদ্রলোক শ্রেণী, কায়স্থ, ব্রাহ্মণ, বদ্যি, এরাই এই বাংলা ভাগের বিরুদ্ধে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের নেতৃত্ব করলেন। এবং এই নেতাদের মধ্যে অন্যতম নেতা ছিলেন, যেটা আমরা প্রত্যেকেই জানি, স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি এইটা নিয়ে রাখি বন্ধন করেছিলেন, বলেছিলেন আমরা বাঙালি, হিন্দু, মুসলমান, বাংলা আমাদের সবার মাতৃভূমি, আমাদের মা। ফলে তার বিভাজন, তার সব ব্যবচ্ছেদ আমাদের বন্ধ করতে হবে। তিনি অনেকগুলো দেশাত্মবোধক গান রচনা করেছিলেন, রাখি বন্ধন করেছিলেন। আপনারা এইটা জানেন। এটা আমি রবি ঠাকুরের কথা বলছি, এবং রাজনৈতিক নেতারাও সেটা করেছিলেন। আবার একই সময়ে, এটা 1905 সালে হলো, 6 সাল থেকে আবার স্বদেশী
আন্দোলন শুরু হলো, অর্থাৎ বিলেতি দ্রব্য বর্জন আন্দোলন শুরু হলো। ফলে এই 5 সালের আন্দোলন এবং 6 সালের আন্দোলন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন এবং এই স্বদেশী আন্দোলন, এইটা কার্যত মিলে গেল, একসাথে শুরু হলো। এইটা ঘটেছিল। আবার এর বিরুদ্ধে স্বাভাবিকভাবে ইংরেজরা যখন বাংলা ভাগের সিদ্ধান্ত নিয়েছেন, তারা বাংলা ভাগ করার পক্ষে ছিলেন। আর এই বাংলার অধিকাংশ মুসলমান, আমি সব মুসলমান বলছি না, সব হিন্দুরাও যেমন বাংলা ভাগের বিরুদ্ধে ছিলেন না, আবার সব মুসলমানও এই বঙ্গভঙ্গের পক্ষে ছিলেন না। বেশিরভাগ মুসলমান বঙ্গভঙ্গের পক্ষে ছিলেন, আর বেশিরভাগ হিন্দু, উচ্চবর্ণ হিন্দুদের নেতৃত্বে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে যুক্ত হয়েছিলেন। এইটা শুরু হয় এই সময়ে। এবং তারপরে যেটা বলা হয়েছে, সেখানে বলা হয়েছে যে ওই যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন যেটা 1905 সালে শুরু হয়েছিল, 11 সাল অবধি চলেছিল, শেষের দিক গিয়ে অবশ্য এটা স্থিমিত হয়ে গেছিল। মানে যখন বঙ্গভঙ্গ রদ হলো, তখন আসলে বাংলা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন আর তেমন সক্রিয় ছিল না। এটা রদ হয়েছিল মূলত ওই ব্রিটেনের যে রাজা, সেই রাজা একজন মারা গেলেন, নতুন একজন এলেন। নতুন যিনি এলেন তিনি বঙ্গভঙ্গটা রদ করে দিলেন। আন্দোলন আর খুব সক্রিয় ছিল না। তো সেই সময় এই যে আন্দোলন, সেই আন্দোলনকে একটা অংশের মানুষ বললেন, যারা আন্দোলনের বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের পক্ষে ছিলেন, তারা বললেন এই 1905 সালের এই যে আন্দোলন, এই আন্দোলন ছিল বাঙালি জাতীয়তাবাদী সংগ্রামের ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা। বাঙালি জাতীয়তাবাদী সংগ্রামের ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা, এরকমভাবে ওই আন্দোলনকে ব্যাখ্যা করেছেন যারা বঙ্গভঙ্গ আন্দোলনের বিরোধী আন্দোলনের পক্ষে ছিলেন। আবার কেউ কেউ বলেছেন, যারা একটু বামপন্থী, তারা বলেছেন এই আন্দোলন ছিল সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামের এক ঐতিহাসিক স্রোতধারা। এরকম নানান রকম বিশেষণে এই যে আন্দোলন, সেটাকে বিশেষিত করেছিলেন। কিন্তু এটা যদি বাঙালি জাতীয়তাবাদী সংগ্রামের ইতিহাসে অবিস্মরণীয় ঘটনা ঘটে, ওই রাখি বন্ধন, হিন্দু মুসলমান ইত্যাদি, এটাকে মাথায় রেখে বলছি যে এই আন্দোলনে বাঙালিদের অর্ধেকের বেশি মানুষ কিন্তু অংশগ্রহণ করেনি, তার বিরুদ্ধে ছিল। অর্ধেকের বেশি মানুষ বিরুদ্ধে ছিল, প্রায় গোটা মুসলমান সমাজ বিরুদ্ধে ছিল। আর সেই সময় নমশূদ্র, বিশেষ করে গুরুচাঁদ ঠাকুরের নেতৃত্বে নমশূদ্র এবং নিম্নবর্ণের মানুষের একটা অংশ মুসলমানদের সাথে যোগ দিয়ে, মানে মূলত কৃষক শ্রেণী যারা, তারা যোগ দিয়ে এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন যেটা করেছিলেন ভদ্রলোকেরা, জমিদাররা, তার বিরোধিতা করেছিলেন। ফলে এইটা বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন, এই কথা যারা বলছেন সেটা এই এক কথাই কিন্তু নাকচ হয়ে যায়। কিন্তু এইভাবে মহিমান্বিত করার একটা চেষ্টা হয়েছে। আপনারা জানেন 2005 সালে তার শতবর্ষ পালন হলো। কি মহা ধুমধাম করে প্রত্যেকটা রাজনৈতিক দল কিন্তু সেটা করেছে। আবার কেউ বলেছে ওই যে 1905 সালের আন্দোলন, ওইটাকে বলেছে হিন্দু জাতীয়তাবাদের প্রকাশ। এই হিন্দু জাতীয়তাবাদের প্রকাশ যারা বলেছে, আমার হিসাবে তারা অনেকটাই ঠিক কথা বলেছে।
মানে সেই সময় সে অরবিন্দু বলুন, ঋষি অরবিন্দু বা অন্যান্য যারা আপনারা জানেন, যাদের বিপ্লবী বলা হয়, আবার এক অংশ ইংরেজরা যাদের বলেছিল সন্ত্রাসী, তারা কিন্তু ওই সময় যে শপথ নিতেন, শপথ, হ্যাঁ, তখন কিন্তু ওই গীতা স্পর্শ করে মা কালী নামে জয়ধ্বনি দিয়ে এইভাবে স্বদেশী আন্দোলনের সাথে যারা যুক্ত ছিলেন তারা এইটা করতেন। ফলে এইটাকে অনেকটাই বলা যায় যে হিন্দু জাতীয়তাবাদী আন্দোলনের প্রকাশ হিসেবে যারা বলছেন তারা বরং এটাকে অনেকখানি সঠিক বলছেন বলে আমার মনে হয়। আগের দুটোকে আমি বেঠিক বলছি এই কারণে, দেখুন সালটা 1905 সাল। আপনারা যদি ওই সময়ের কথা মনে করেন, সেই সময় বোধহয় কংগ্রেসের নেতা ছিলেন আমাদের সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, তার একটু আগে বোধহয় উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, এরা বাঙালিরা তখন কংগ্রেসের নেতা। বুঝতেই পারছেন তখন ভারতবর্ষের রাজধানী হচ্ছে কলকাতা, তো এরাই তখন কংগ্রেসেরও সভাপতি, বড় নেতা। গান্ধী টান্ধী তখনও কংগ্রেসের রাজনীতিতে আসেননি। গান্ধী মোটামুটি 1919 সাল নাগাদ কংগ্রেসের রাজনীতিতে যোগদান করেন, এটা তার আগের ঘটনা। তো সেই সময়ে কংগ্রেস, ধরো সুরেন ব্যানার্জি যেটা বলেছেন, তিনি বলেছেন ইংরেজ শাসনের অধীনে স্বরাজ। তার মানে কংগ্রেস সেই সময় কিন্তু ভারতবর্ষের স্বাধীনতার কথা ভাবেইনি, মানে চিন্তাতেও তারা আনেনি। ফলে ওই যে সাম্রাজ্যবাদী সংগ্রামের অবিস্মরণীয় ঘটনা, ইতিহাস ইত্যাদি ইত্যাদি, বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন ইত্যাদি যা বলছেন, এই সমস্তগুলো অর্থহীন বলে মনে হয়। আমি অতটা বিস্তারিত ইতিহাসে না গিয়েও আমি বলছি যে কংগ্রেস সে সময় ভারতবর্ষের স্বাধীনতা নিয়ে চিন্তা ভাবনা করেনি। আসলে যত কথা বলেই এই আন্দোলনকে মহিমান্বিত করার চেষ্টা করা হোক না কেন, আমার কিন্তু মনে হয় যে এই আন্দোলনটা হয়েছিল মূলত জমিদারদের স্বার্থ রক্ষার জন্যে। যারা ওই সময়ের ইতিহাস জানেন, একটু পড়বেন, যারা পড়েছেন তারা তো জানেনই যে সেই সময়ে বাংলার জমিদাররা, বিশেষ করে পূর্ববঙ্গের জমিদার যারা, অধিকাংশ জমিদার ছিলেন হিন্দু, মুসলিম জমিদার কয়েকজন ছিল, তার মধ্যে ঢাকার নবাব সলিমুল্লাহ ছিলেন একজন বড় জমিদার, মুসলমানদের মধ্যে আরও কিছু ছোট ছোট জমিদার মুসলমানরা ছিলেন, কিন্তু অধিকাংশ বড় এবং মাঝারি ছোট জমিদার তারা ছিলেন হিন্দু। তাদের জমিদারি হচ্ছে পূর্ববঙ্গে, আর তারা বাস করতেন কলকাতায়। ওই জমিদারির আয়ে কলকাতায় বসে ফুর্তি করতেন, ওই বাইজি নাচানো থেকে শুরু করে যা মানে সব কিছু এখানে বসে তারা করতেন, কিন্তু আয়টা হচ্ছে ওপার বাংলায়। তারা দেখলেন এই যে বঙ্গভঙ্গের সিদ্ধান্ত ইংরেজরা নিয়েছে, এটা যদি কার্যকরী হয় তাহলে তাদের এই যে জমিদারি শোষণ, এইটার ক্ষেত্রে অনেকটা সমস্যা হতে পারে, এইটা তারা একটা আশঙ্কা করেছিলেন। ফলে তারা এই বাংলা ভাগ চাননি। কিন্তু আমি যদি বলি আমার জমিদারির ক্ষতি হবে, রবি ঠাকুর যদি বলেন আমার জমিদারির ক্ষতি হবে, আমার ঝিনাইদহতে জমিদারি, কিরণ শঙ্কর রায় যদি বলেন আমার ঢাকাতে জমিদারি, আমার জমিদারির ক্ষতি হবে, তাহলে তো লোকজন তাদের পেছনে জমবে না, তাই না? ফলে তাদের কিন্তু বলতে হলো অনেক অন্যরকম কথা, কারণ তারাই তখন এই আনন্দবাজার বলুন, যুগান্তর বলুন, স্টেটসম্যান পত্রিকা বলুন, অমৃতবাজার বলুন, প্রচার মাধ্যমগুলো সবই তাদের অধীনে ছিল। ফলে তার মধ্যে দিয়ে তারা প্রচার করলেন অন্য কিছু, ওই যেগুলো আমি আগে বললাম, এই জাতীয়তাবাদী আন্দোলন, সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রাম, বাংলা মায়ের সব ব্যবচ্ছেদ ইত্যাদি ইত্যাদি, এইগুলো প্রচার করে আমার আপনার মতো লোককে বোঝানো হলো
কিন্তু আমার ধারণা অন্তর্নিহিত কারণ হলো ওই যে জমিদারি, তার স্বার্থ, এইটাই ছিল মূল কারণ। তো এইটা হলো, এবং খুব স্বাভাবিক কারণে আপনি বুঝতে পারছেন নিম্নবর্ণীয় হিন্দু, এই নমশূদ্ররা, যারা গুজরাট ঠাকুরের নেতৃত্বে বঙ্গভঙ্গ চেয়েছিলেন বা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন যারা করেছিলেন তাদের বিরুদ্ধে আন্দোলনে নামলেন, বা পূর্ববঙ্গের মুসলমানরা, তারা এককাট্টা হয়ে নামলেন, কারণ তারা অধিকাংশ ছিলেন প্রজা কৃষক। এই প্রজা কৃষকরা মনে করলেন যে এই বাংলা যদি ভাগ হয়, যেহেতু জমিদাররা কলকাতায় বসবাস করেন, কাছাকাছি থাকেন না, ফলে তারা কিছুটা এই যে শোষণ, নির্যাতন, অত্যাচার তার হাত থেকে মুক্তি পাবেন, ফলে তারা এই বঙ্গভঙ্গের পক্ষে দাঁড়ালেন। এই ভাগাভাগিটা হয়েছিল। এইটা কিন্তু আমাদের ভদ্রলোকরা তাদের যে সাহিত্য, তাদের যে ইতিহাস রচনা, তার মধ্যে তারা এটা লেখেনি। এখন আমি এইটা বললাম, তারা এতকাল ধরে যে কথা বলেছে, হঠাৎ করে আমি এই কথা বলছি, এটা আপনি কেন বিশ্বাস করবেন? এইটা কেন বিশ্বাস করবেন? আমি এইটা একটা দিক বললাম, আর একটা দিক আছে, সেটা আমি পরে বলবো। কেন বাংলা ভাঙের বিরোধিতা এই ভদ্রলোকরা করলেন, এই উচ্চবর্ণ হিন্দুরা করলেন, এর দুটো দিক। একটা হচ্ছে জমিদারির স্বার্থের প্রশ্ন, আর একটা আছে অন্য দিক, যেটা আমি এর পরে বলবো। সেটা আরও বেশি জটিল এবং আরও বেশি সংকট সংকুল ছিল এখানকার ভদ্রলোকের জন্যে। আমি দুটোই বলবো। তো এইবার আমি এই কথাটা কেন বলছি, আশঙ্কাটার জায়গাটা দেখেন, জমিদার হিসেবে আশঙ্কাটা। আপনারা জানেন যে ভারতবর্ষে নয়, গোটা ভারতবর্ষ বললে হবে না, বেঙ্গলে, বাংলায় একটা চিরস্থায়ী বন্দোবস্তের ব্যবস্থা ছিল। আমি বাংলা বলছি কেন? কারণ এটা ভারতবর্ষে ছিল না। ভারতবর্ষের এই মাদ্রাজের একটুখানি জায়গায় ছিল, আর বোধহয় পাঞ্জাবের একটুখানি জায়গায় ছিল, আর ছিল গোটা বেঙ্গল প্রেসিডেন্সিতে। সেটা হলো চিরস্থায়ী বন্দোবস্ত। কত সালে চিরস্থায়ী বন্দোবস্ত এখানে কার্যকরী হয়েছিল? 1793 সালে। 1793 না 73? 1793 সালে। 1793 সালে এই চিরস্থায়ী বন্দোবস্তের মানেটা কি? চিরস্থায়ী বন্দোবস্তের মানে হলো এক একজন জমিদারকে এক একটা তালুক, এক একটা এলাকা, 20, 50, 100, 200, 500 গ্রাম ইজারা দিয়েছে ইংরেজরা, যে তুমি এই গ্রামগুলোর মালিক, তুমি জমিদার, তুমি এইগুলো তোমার অধীনে নেবে, তুমি আমাকে একটা টাকা দেবে। মানে জমিদার একটা টাকা দেবে ইংরেজ সরকারকে, আর জমিদার তার প্রজা যারা ওই সমস্ত গ্রামগুলোতেও, তার ওই এলাকার মধ্যে যারা বসবাস করেন, তাদের উপরে খাজনা বসিয়ে আয় করবেন। সে আয়ের একটা অংশ ইংরেজকে দেবেন, বাকিটা জমিদারের থাকবে। তা এই যে জমিদার ইংরেজদের দেবেন, এই যে এতগুলো গ্রাম, যে জমিদার ছোট বড় যাকে যতগুলো গ্রাম ইজারা দিয়েছে, তার জন্য কত টাকা জমিদার দেবে, এইটা 1793 সালে ঠিক হয়ে যায়। 1793 সালে যে টাকা দিয়ে ওইটা ইজারা নিল জমিদাররা, ওই টাকাটাই ফিক্সড হয়ে গেল, যে বছরে বছরে এই টাকাই দিতে হবে, ওইটা আর এদিক ওদিক হবে না। এবং ওইটা চিরকালের জন্য জমিদার ভোগ দখল করবেন। চিরকাল মানে যতদিন শর্ত অনুযায়ী ওই টাকাটা সময় মতো পৌঁছে দেবেন। জমিদার সময় মতো ইংরেজদের টাকাটা পৌঁছে দিলে ওই জমিদারি আর এদিক ওদিক হবে না, ওই টাকা পয়সা আর কম বেশি হবে না। এইটাই হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত। এবং এই চিরস্থায়ী বন্দোবস্ত শুধু বেঙ্গলে ছিল, আর কোথাও ছিল না। কত টাকায় এই বাংলার যত জমি, যেটা বিভিন্ন জমিদারকে, কয়েক শত জমিদারকে ভাগ করে দিয়েছিল ইংরেজরা,
তার জন্য ইংরেজরা কত টাকা পেতেন? এই চিরস্থায়ী বন্দোবস্ত যা দেওয়া হয়েছিল তার মোট মূল্য ছিল 40 লক্ষ পাউন্ড। পাউন্ড মানে ব্রিটিশের টাকা, আমাদের টাকা ওদের পাউন্ড। সেই সময়ে 40 লক্ষ পাউন্ড। এইটা জমিদাররা, মানে যে যে জমিদার যতটা যার ভাগে পড়েছে সেইটা সব মিলিয়ে মোট হলো 40 লক্ষ পাউন্ড। এইটা ইংরেজরা পাবে জমিদারদের কাছ থেকে। এইটা নড়চড় হবে না, কম বেশি হবে না। কত সালে হলো? 1793। আর আমি যে সময়ের কথা বলছি এটা হচ্ছে 1905, মানে কত বছর পরে? 1793, ওইখানে গেল 7 বছর, আর পুরো 100 বছর, আর এই 5 বছর, 112-13 বছর। 112-13 বছর পরেও কিন্তু ওই 40 লক্ষ পাউন্ড। আর ওই সময়ে জমিদাররা কত আয় করতেন প্রজাদের কাছ থেকে? আপনারা জানেন, প্রজাদের প্রথমে একটা জমির খাজনা ছিল 2 টাকা, এর মধ্যে বাড়িয়েছে 3 টাকা, তারপরে বাড়িয়েছে 4 টাকা, তারপরে বাড়িয়েছে 20 টাকা। আগে জমির উপর ছিল, তারপরে নারকেল গাছের উপর কর বসিয়েছে, পুকুরের উপর কর বসিয়েছে, মানে যা কিছু সবগুলোর উপরে একটা একটা করে জমিদাররা কর বসিয়েছে, আর প্রচুর টাকা ইনকাম করেছে। কিন্তু এই যে প্রচুর টাকা ইনকাম করছে, তার জন্য প্রচুর টাকা কিন্তু ইংরেজকে তাদের দিতে হচ্ছে না, ইংরেজকে দিতে হচ্ছে ওই সব মিলিয়ে 40 লক্ষ পাউন্ড। একটা হিসেব বলছে তখন 40 লক্ষ পাউন্ড ইংরেজকে দিচ্ছে, সেই সময়ে জমিদাররা প্রজাদের কাছ থেকে আয় করছে 2 কোটি পাউন্ড। 2 কোটি পাউন্ড তারা আদায় করছে, ইংরেজ সরকারকে দিচ্ছে 40 লক্ষ পাউন্ড। কয় ভাগের 1 ভাগ? 5 ভাগের 1 ভাগ। এই যে লাভ, এইটা জমিদাররা বক্তব্য করত, এবং এইটা যত বেশি জমিদাররা ইনকাম করুক, ইংরেজকে আর বেশি দেওয়ার প্রয়োজন ছিল না। যখন বেঙ্গল প্রেসিডেন্সি ভাগ হয়ে পূর্ব বাংলা ও আসাম প্রদেশ হলো, তখন জমিদাররা একটা আশঙ্কা করলেন, ভয় পেলেন যে চিরস্থায়ী বন্দোবস্ত শুধু বেঙ্গল প্রেসিডেন্সিতে কার্যকরী, পূর্ববঙ্গ ও আসাম প্রদেশে এই চিরস্থায়ী বন্দোবস্ত কার্যকরী হবে কি হবে না। যদি না হয় তাহলে অন্যান্য প্রদেশের জমিদারদের মতো প্রতি বছর ইংরেজরা খাজনা বাড়াচ্ছে, সেই বর্ধিত হারে খাজনা দিতে হবে। এইটা ভয় পেলেন পূর্ববঙ্গের এই সব জমিদাররা, হিন্দু ভদ্রলোক জমিদাররা। বোঝা গেল ব্যাপারটা? যে কারণে এই আশঙ্কা থেকেই তারা এই বঙ্গভঙ্গের বিরোধিতাটা করলেন। এবং এই প্রশ্নে রবি ঠাকুরও আলাদা কিছু নন। একটা দিক, আরেকটা দিক হচ্ছে আমার হিসেবে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই হিসাবটার জন্যে আপনাদের কিছু পরিসংখ্যান লাগবে। এই পরিসংখ্যানটা আপনারা একটু খেয়াল রাখুন। সেটা হলো এই, আপনারা জানেন 1872 সাল থেকে আমাদের দেশে জনগণনা শুরু হয়। 1882 থেকেই ঠিকঠাক মতো জনগণনা শুরু হয়। 1882 সাল, 1892 সাল, তারপরে এসে হলো 1901 সাল। তাহলে 1901-এর পরে 1901-এর পরে হচ্ছে 1905। তা 1901-এর একটা পরিসংখ্যান শুনুন। 1901 সালে এই বেঙ্গল প্রেসিডেন্সিতে মোট জনসংখ্যা হলো 7,80,00,000। ঐক্যবদ্ধ বেঙ্গল প্রেসিডেন্সিতে 1901 সালে যে সেন্সাস হয়েছিল, জনগণনা হয়েছিল, তাতে জনসংখ্যা হলো 7,80,00,000 মানুষ। দেখুন, প্রেসিডেন্সি তো আরও কয়েকটা ছিল, আরও 5-6টা ছিল সারা ভারতে। ধরুন মাদ্রাস প্রেসিডেন্সি 4 কোটি মানুষ,
সেন্ট্রাল প্রেসিডেন্সি 4-4.5 কোটি মানুষ, কিন্তু বেঙ্গল প্রেসিডেন্সিতে ছিল প্রায় 8 কোটি, 7,80,00,000। ফলে আগে যেটা বললাম, ইংরেজ যে বলেছিল এটাকে ভাগ করছি বড় প্রদেশ, যে কারণে ভাগ করছি প্রশাসনিক সুবিধা, তার একটা যুক্তি ছিল। কারণ অন্যান্য প্রেসিডেন্সি থেকে বাংলা অনেক বড় ছিল, লোক সংখ্যাও দ্বিগুণ, ফলে তাদের এদিক দিয়ে একটা যুক্তি ছিল। যাক, সেটা নিয়ে আমি আর নতুন করে কিছু বলছি না। এই যে 7,80,00,000 মানুষ বেঙ্গল প্রেসিডেন্সিতে, তার মধ্যে বাঙালি কত? তার মধ্যে বাঙালি হলো 4,10,00,000। মোট জনসংখ্যা বেঙ্গল প্রেসিডেন্সিতে 7,80,00,000, তার মধ্যে বাঙালি হচ্ছে 4,10,00,000, মানে অর্ধেকের একটু বেশি, অর্ধেকের একটু বেশি। বাকিরা কারা? বাকিরা হচ্ছে আসামে কিছু লোক ছিলেন, সেটা মোটামুটি 1901 সালের সেন্সাসে 10 লক্ষ, 10,00,000-10,50,000 মানুষ ছিল অসমিয়া। আর কারা? আর এই যে তাহলে বাকি কত? 3,70,00,000, তাই তো? বাকি 3,70,00,000, 4,10,00,000 বাঙালি, তাহলে 3,70,00,000 হচ্ছে অন্যান্য, তার মধ্যে 10 লক্ষ গেল অসমিয়া। তাহলে আর 3 কোটি হলো বিহারি এবং উড়িয়া। আপনারা হয়তো জানেন যে ওই সময়ে ওই বিহার এবং উড়িষ্যাও কিন্তু বেঙ্গল প্রেসিডেন্সির মধ্যে ছিল, এবং তাদের জনসংখ্যা হচ্ছে 3 কোটি। এইবার যখন ভাগ হয়ে গেল 1905 সালে, তখন এই যে পূর্ববঙ্গ আসাম প্রদেশের জনসংখ্যা হলো 3,10,00,000। আসাম পূর্ববঙ্গে হচ্ছে 3,10,00,000। আর তাহলে যে বেঙ্গল প্রেসিডেন্সি, মানে পুরোনো বেঙ্গল প্রেসিডেন্সি যেটা রয়ে গেল, ওইটুকু বাদ দিয়ে তার লোক সংখ্যা কত হলো? 4,70,00,000। 4,70,00,000। এই 4,70,00,000 মানুষের মধ্যে বাঙালি কত? এইটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। কলকাতা কেন্দ্রিক বেঙ্গল প্রেসিডেন্সি আর ঢাকা কেন্দ্রিক পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ। তাই কলকাতা কেন্দ্রিক যে বেঙ্গল প্রেসিডেন্সি, সেই প্রেসিডেন্সির লোক সংখ্যা 4,70,00,000, তার মধ্যে বাঙালি কত? বাঙালি তো অধিকাংশটা ওই দিক পড়ে গেছে, ওইদিকে বাঙালি পড়ে গেছে 4 কোটি। 4,10,00,000 মধ্যে অসমিয়া 10 লক্ষ বাদ গেলে 4 কোটি। তাহলে এই যে 4,70,00,000 এইদিকে পড়লো, তার মধ্যে মাত্র 1,10,00,000 বাঙালি, বাকি 3,60,00,000 বিহারি এবং উড়িয়া। তাহলে বেঙ্গল প্রেসিডেন্সিতে বাঙালির অবস্থা কি? 1,10,00,000 বাঙালি আর 3,60,00,000 বিহারি এবং উড়িয়া। এইখানে কলকাতার যে বাবুরা, বাঙালি ভদ্রলোক শ্রেণী, তারাই এই জায়গাতে বেশি ভয় পেলেন যে ওটা তো চলে গেল ওদিকে, ওখানে মূলত মুসলমানরা মেজরিটি, আর এই যে অংশ থাকলো সেখানে মেজরিটি হলো জাতিসত্তা হিসেবে বাঙালিরা হচ্ছে মাইনরিটি, বিহারি এবং উড়িয়ারা হচ্ছে মেজরিটি। ফলে তারা মনে করলেন যে তাদের যে খবরদারি, তাদের যে প্রভাব প্রতিপত্তি, সবটাতেই যে ছড়ি ঘোরানোর ক্ষমতা, তারা দেখলেন এইটা আর থাকবে না। এই যে হিসেবটা আমি বললাম, জনসংখ্যায় কলকাতা কেন্দ্রিক বাবুরা মাত্র 1,10,00,000 হয়ে গেলেন, এইটা কোনোদিন কোনো আলোচনায় এই পর্যন্ত বাবুরা আনেনি। আমি একটা দুটো লেখাতে কথাটা লিখেছি, আপনারা এখনও জনসংখ্যার হিসেব দেখে নিতে পারেন। আপনারা যদি নেটে দেখেন, আপনারা সেই সময়ের এই আমি যে পরিসংখ্যান পাচ্ছি এটা আপনি পেয়ে যাবেন, এই পরিসংখ্যান আপনি পেয়ে যাবেন। এবং তা দিয়ে হিসাব করে দেখুন যে কলকাতার বাবুরা
উচ্চবর্ণ হিন্দুরা কীরূপ পরিমাণ বিপদের মধ্যে পড়ে গেছিলেন, এবং এই বিপদ থেকে এক হচ্ছে জমিদারি স্বার্থ, আর একটা হচ্ছে এখানে অ্যাবসলিউট মাইনরিটি হয়ে যাওয়ার যে বিপদ, এই দুটো জায়গা থেকে তারা এই বঙ্গভঙ্গের বিরুদ্ধে গেছিলেন। যাই হোক, শেষ পর্যন্ত কিন্তু এই বঙ্গভঙ্গ রদ হয়েছিল। কবে রদ হলো? এইটা রদ হলো 1911 সালে। এইটা রদ হলো যদিও 12ই ডিসেম্বর, কার্যকরী হলো 12 সালের 25শে জুন। 1912 সালের 25শে জুন থেকে এটা কার্যকরী হলো। আবার এইটা যে এই যে রদ হওয়া এবং কার্যকরী হওয়া, এর মধ্যে আরেকটা ঘটনা ঘটে গেল। যারা ঐক্যবদ্ধের কথা বলছেন তারা একটু দেখুন, এর মধ্যে বিহারটা কিন্তু বাংলা থেকে চলে গেল। এই যে বিহারটা চলে গেল, কবে গেল? এটা চলে গেল 1912 সালের মার্চ মাসে। বঙ্গভঙ্গ রদ কার্যকরী হলো জুন মাসে, আর মার্চ মাসে কিন্তু 1912 সালে বিহার বিভক্ত হয়ে গেল, বিহার আলাদা রাজ্য হয়ে গেল। এই যে বিহার আলাদা রাজ্য হলো, তার বিরুদ্ধে কিন্তু একটা কথা হলো না, এবং সেখানেও কিছু অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণ মুসলমান ওদিকে পড়ে গেলেন। আর সেটাও কথা না, কথা হলো আজও তো আমাদের বাংলাতে 1 কোটির বেশি মানুষ, বিহারি মানুষ এখানে বসবাস করেন, কিন্তু সেই সময় বিহার আলাদা হলো, ফলে এই বঙ্গ মায়ের সব ব্যবচ্ছেদ, বিহার আলাদা হলো, একটা কথা কিন্তু হলো না। তার পরবর্তীকালে আবার কিন্তু উড়িষ্যাও ভাগ হলো। উড়িষ্যা কবে ভাগ হলো? উড়িষ্যা ভাগ হলো 1936 সালে, 1936। তা নিয়েও কিন্তু একটা কথা হলো না। আরও কিছু ঘটনা এর মধ্যে ঘটল। তখন ওই যে আমরা আসাম প্রদেশের কথা বলছি, এই আসাম অঞ্চলটা কবে থেকে হলো? আসাম ওই যে অঞ্চল, এইটা কিন্তু গঠিত হয়েছে 1826 সালে। 1826 সালে ওইটা আবার 1874 সালে আবার বেঙ্গলের সাথে এটা যুক্ত হয়েছিল। 1874 সালে সম্ভবত, আমার একটুখানি কনফিউশন হচ্ছে, আবার বেঙ্গলের সাথে যুক্ত হয়েছিল। তারপরে আবার যখন 1911 সালে যখন বঙ্গভঙ্গ রদ হয়ে গেল, তখন কিন্তু আবার আসাম বেরিয়ে গেল, এবং এই যে পরবর্তীকালে যেটা বেরিয়ে গেল, এই বেরিয়ে যাওয়ার পরে ওটা একটা পূর্ণ রাজ্য হলো, সেটা 1912 সালে। তার আগে ওখানে একজন গভর্নর বা একজন প্রশাসক সেখানে সেটা পরিচালনা করতেন। এই সমস্ত ঘটনাগুলো কিন্তু ঘটেছে। ফলে এই যে বাংলা এতবার ভাঙা জোড়া হলো, তার মধ্যে অন্য কোনো ক্ষেত্রে কিন্তু আমাদের বাবুদের, মানে ভদ্রলোক শ্রেণীদের তেমন কোনো উল্লেখযোগ্য ভূমিকা পক্ষে বিপক্ষে আমরা দেখিনি। যে জায়গাতে তারা এর বিরোধিতা করেছে, অন্তত 1905 সালের কথা আমি বললাম কেন করেছে, 47টা আমরা পরে বলবো। তো এই সমস্ত জিনিসগুলো ঘটেছে। ফলে 1905 সালে আমরা যেটা বলতে চাইছি, এই যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল দুটো কারণে। একটা হচ্ছে তাদের জমিদারি স্বার্থে, পূর্ববঙ্গের জমিদারি স্বার্থে, আরেকটা হয়েছিল বেঙ্গল প্রেসিডেন্সিতে তাদের বাঙালি হিসেবে সংখ্যালঘিষ্ঠতার কারণে। এই দুটো জিনিস আপনারা একটু মাথায় রাখুন। পরবর্তীকালের যে সমস্ত কথাবার্তা আমরা বলবো, বা আপনিও বিভিন্ন ক্ষেত্রে আলাপ আলোচনা করবেন এবং শুনবেন, সেটাকে বোঝার ক্ষেত্রে আপনাদের খুব সুবিধা হবে। এই প্রসঙ্গে আর একটা কথা একটুখানি বলি, এটাও খুব মানে বার্নিং ইস্যু। আমরা রোহিঙ্গাদের নিয়ে খুব চিন্তা ভাবনা করি, বিরোধিতা করি, কেউ পক্ষে বলি, বেশিরভাগ মানুষ বিরোধিতাই করে। এই রোহিঙ্গা কারা? এই রোহিঙ্গারা বাস করেন কিন্তু সাবেক আরাকান অঞ্চলে, যেটা বার্মার অংশ, বা ওই যে এখন নতুন নাম হয়েছে। তো এই যে আরাকান যে প্রদেশটা, মানে মায়ানমারের আরাকান প্রদেশ বা সাবেক বার্মার যে আরাকান প্রদেশ, এই আরাকান প্রদেশের বাসিন্দাই হচ্ছে রোহিঙ্গারা। তো এই আরাকান প্রদেশটা
কোথায় ছিল? আরাকান প্রদেশটা কিন্তু বেঙ্গল প্রেসিডেন্সির মধ্যে ছিল। যারা এই বেঙ্গল প্রেসিডেন্সি ভাগাভাগি করার বিরোধিতা করছেন, মানে 1905 সালে যারা বলছেন, 1905 সালে কিন্তু পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের অংশ হলো আরাকান। আরাকান কবে আলাদা হলো? বেঙ্গল প্রেসিডেন্সি থেকে আরাকান আলাদা হলো 1935 সালের পরে। 1935 সালে যে ভারত শাসন আইন হলো, সেই সময়ে আরাকান প্রদেশটাকে বেঙ্গল থেকে, মানে তারা বাঙালি ছিলেন, বেঙ্গল থেকে ছেটে ওই মায়ানমার বা বার্মার সাথে যুক্ত করা হলো। এটা 1935 সালের শেষে এবং 1936 সালের শুরুতে। ফলে ওই আরাকান প্রদেশটাও কিন্তু বাংলার অংশ ভাগাভাগি হয়েছে, তা নিয়েও কোনোদিন কোনো বাবুরা কথা বলেননি। ফলে এই যে বঙ্গপ্রদেশ বারবার ভাগ হওয়া এবং তার বিরোধিতা করা, কোনো ক্ষেত্রে বিরোধিতা করেছেন আমাদের এখানকার ভদ্রলোকরা, শিক্ষিত মানুষেরা, কোনো ক্ষেত্রে করেননি। এই কেন করেছেন, কেন করেননি, সেটা সম্পর্কে একটুখানি ধারণা দেওয়ার জন্য আজকের এই ভিডিও। আমি এইটুকু বললাম। এরপরে আমরা চলে আসব যেটা আমাদের মূল বিষয়, যেটাতে বলা হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলার, মানে পশ্চিমবঙ্গের জনক, অর্থাৎ বাংলা ভাগের এই ইতিহাসটা কিন্তু শুরু হবে আমার এর পরের ভিডিওতে। আমি এই বিষয়ে আপনাদের কিছু বলবো। আপনাদের সবাইকে নমস্কার, ধন্যবাদ।